বাংলাদেশের যত পুরনো মসজিদ, মন্দির, রাজবাড়ি, জমিদার বাড়ি সব দেখা শেষ, কিন্তু এই স্পেশাল জায়গাটা বাকেট লিস্টে পড়েছিল বহু বছর। পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত এই বিশাল স্থাপনাটি হঠাৎ দেখলে মিশরের পিরামিডের কথা মনে পড়ে যায়। নামে বৌদ্ধবিহার হলেও এটা ছিল প্রাচীন বাংলার এক বিশাল ইউনিভার্সিটি। জি, ইউনিভার্সিটি। আজ থেকে আনুমানিক ১৩০০ বছর আগে পাল রাজ্যের দ্বিতীয় রাজা ধর্মপালের নির্দেশে নির্মাণ করা হয় এই বিহার। পাল রাজারা বৌদ্ধ ধর্মের ডেডিকেটেড ফলোয়ার ছিলেন। তারা গৌতম বুদ্ধের আদর্শকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে অনেকগুলো বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বড় প্রতিষ্ঠানটি ছিল সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার। আজ থেকে ১৩০০ বছর আগে বাংলার কি অবস্থা ছিল এবং মানুষের দৈনন্দিন জীবন কীরকম ছিল সেটা হয়তো আমাদের জন্য কল্পনা করা বেশ কঠিন। কিন্তু আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি তবে দেখতে পাব ১৫০০ শতকে গুপ্ত সাম্রাজ্যের পতন এবং শশাঙ্কের মৃত্যুর পর বাংলা ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায়। কয়েকশো বছর গৃহযুদ্ধের পর বাংলার মানুষ একত্র হয়ে ইতিহাসের সর্বপ্রথম গণতান্ত্রিক ভোটের মাধ্যমে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে বাংলা শাসনের দায়িত্ব সঁপে দেন। তার নাম ছিল গোপাল। গোপালের অধীনে ন্যায় বিচার এবং রাজনৈতিক পারদর্শিতার মাধ্যমে অবিভক্ত বাংলা প্রতিষ্ঠিত হয়। পাল ডাইনেস্টির অধীনে বাংলার সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। শুধু ন্যায় বিচার আর অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করে থেমে যায়নি পাল রাজারা। জনগণের সম অধিকার বাস্তবায়ন ও সকল চাহিদা পূরণ সহ শিল্প সাহিত্য চর্চা এবং আধুনিক স্থাপত্য নির্মাণের মাধ্যমে বাংলাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেন তারা। তাই এই সময়কে বাংলার স্বর্ণযুগ বলা হয়। ধারণা করা হয় পাল রাজাদের মাধ্যমে বাংলায় অনেকগুলো বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছিল। এগুলোর মধ্যে বিখ্যাতগুলো হলো নালন্দা, বিক্রমশিলা, পাহাড়পুর, অদন্তপুর এবং জগদ্দলা, যেগুলো বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের বিহারে অবস্থিত। বিহারগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ছিল পাহাড়পুর বিহার। চীন ও অন্যান্য জায়গা থেকে ভ্রমণ করতে আসা বিখ্যাত পর্যটক এবং সাধুদের লেখা থেকে জানা যায় এখানে ছাত্ররা সুদূর তিব্বত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ক্যাম্বোডিয়া থেকে দীক্ষা গ্রহণ করতে আসত। বাংলাদেশের বিক্রমপুর জেলার বিখ্যাত শিক্ষাগুরু অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের বাণী প্রচার করতে পাহাড়পুর বিহার থেকে প্রথম তিব্বতে যান এবং তিব্বত থেকে ফিরে এসে বৌদ্ধ ধর্মের বাণী তিব্বতী ভাষায় অনুবাদ করেন। পাহাড়পুর শুধু জৈন, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের স্বাস্থ্যচর্চা নিয়ে ব্যস্ত ছিল না। এখানে দর্শন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং শিল্পচর্চা হতো পুরোদমে। বিহার শব্দটির অর্থ হলো আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, তাই স্বাভাবিকভাবেই এখানে ভিক্ষু, ছাত্র শিক্ষক এবং দর্শনার্থীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা ছিল, যদিও তারা শুধু এক বেলা করে খাবার খেতেন। আরও জানা যায় বাংলার যে ৫টি বিখ্যাত বিহারের কথা একটু আগে আলোচনা করা হয়েছিল সেই ৫টি বিহার একযোগে পরিচালিত হতো, অর্থাৎ বিহারগুলো একটি আরেকটির সাথে প্রশাসনিকভাবে এবং অন্যান্যভাবে যুক্ত ছিল, যেখানে পাহাড়পুরে বসে সম্পাদিত হতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের কাজ। স্বাভাবিকভাবেই পাহাড়পুর বৌদ্ধবিহার ঘিরে গড়ে উঠেছিল এক প্রাচীন সভ্যতা, যেখানে বাস করত অনেক মানুষজন। প্রায় ২২ একর জায়গার উপর তৈরি করা পাহাড়পুর বিহারটির মূল স্থাপনাটি বিহারের একদম কেন্দ্রে অবস্থিত। দূর থেকে যেটাকে দেখতে মিশরের পিরামিড কিংবা পাহাড়ের মতো মনে হয়। এর উচ্চতা বর্তমানে ২২ মিটার বা ৭৩ ফিট। সম্পূর্ণ অবস্থায় যার উচ্চতা সম্ভবত ৩০ মিটার পর্যন্ত ছিল। সময়ের সাথে ধ্বংস হয়ে যাওয়া মূল স্থাপনাটি এখন দেখতে অদ্ভুত হলেও একসময় এটি বৌদ্ধ ধর্মের স্তূপা বা মঠের মতন ছিল। উপর থেকে দেখলে বোঝা যায় যে এটি মণ্ডলার আকারে নির্মিত। মণ্ডলা বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ নকশা।
ভাবতে অদ্ভুত হলেও আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে কি করে তারা ইট পাথরের এরকম অট্টালিকা নির্মাণ করতে পেরেছিল তা নিয়ে বিতর্ক অনেক, কিন্তু সত্যিকার অর্থে মানুষের দ্বারা অসম্ভব কিছুই না। তারই উদাহরণ রেখে গেছেন পাল রাজারা। চতুষ্কোণ আকৃতির বিহারটি চারিদিকে উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। দেয়ালের সাথে ১৭৭টি ঘরের সন্ধান পাওয়া যায়। ৮০০ শতক থেকে ১১০০ শতক পর্যন্ত পাহাড়পুর শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছিল, কিন্তু এরপর থেকে শুরু হয়ে যায় বহিরাগতদের আক্রমণ, অর্থাৎ বাইরের বিভিন্ন রাজ্যের আক্রমণ। ১১০০ শতকে ভাঙ্গা রাজ্যের আক্রমণের পর বিহারটি সংস্কার করে আরও ২০০ বছর পরিচালিত হয় বিহারের শিক্ষা কার্যক্রম। কিন্তু ১৩ শতকে সেনা রাজ্যের আক্রমণের পর পাহাড়পুরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে উঠছিল। তাই বাধ্য হয়ে এখান থেকে শিক্ষক ও ছাত্রদের চলে যেতে হয়। বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর সময়ের গর্ভে হারিয়ে যায় এই বৌদ্ধবিহার। শত শত বছরের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের নিচে হারিয়ে যায় পাহাড়পুর বিহার। মানুষের স্মৃতি থেকে মুছে যায় এর সকল চিহ্ন। ১৮০০ শতকে ব্রিটিশ শাসন আমলে ফের বিহারের সন্ধান মেলে। নতুন করে আবিষ্কার হয় পাহাড়পুর বৌদ্ধবিহার। এরপর ১৯১৯ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিহারটির ধ্বংসাবশেষ সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় এবং ১৯২৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত বিহারের উপর প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়। তারপর পর্যায়ক্রমে দেশ বিদেশের আর্কিওলজিস্টরা এর সাথে খনন কাজ এবং গবেষণায় জড়িত ছিলেন। খনন কাজ থেকে উদ্ধার হয় বিভিন্ন সময়ের মূর্তি, শিলালিপি, কয়েন, টেরাকোটা এবং মহামূল্যবান ঐতিহাসিক তথ্য। ১৯৮৫ সালে পাহাড়পুর বিহারকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। তাই ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। স্বল্প পরিসরে এর উপর খনন কাজ এবং গবেষণা করা হলেও পাহাড়পুর বিহারের বেশিরভাগ রহস্য উদ্ঘাটন করা এখনও সম্ভব হয়নি। আর্কিওলজিক্যাল এক্সকেভেশন একটি অত্যন্ত ব্যয়বহুল কাজ। ইচ্ছে থাকলেও প্রত্নতত্ত্ববিদরা অসহায়, কারণ গবেষণার জন্য প্রয়োজনীয় ফান্ড জোগাড় করা বাংলাদেশে কোনো এক অজানা কারণে স্থগিত থাকে। দুঃখজনক হলেও সত্য, আমরা হয়তো কখনোই পাহাড়পুর বিহারের সব রহস্য জানতে পারবো না। পুরনো দিনের অজানা গল্পগুলো হয়তো উদ্ধার করতে পারবো না। কি জানি, হয়তো একদিন প্রয়োজনীয় অর্থের যোগান হলে আমরা জানতে পারবো সকল রহস্য। আপাতত ধৈর্য ধরা এবং বিহারটি ঘুরে দেখে আসা আমাদের কাজ। বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন হিসেবে পাহাড়পুর বৌদ্ধবিহারের নকশার প্রভাব মায়ানমারের পাগান মন্দির, ইন্দোনেশিয়ার লারো জংরং এবং ক্যাম্বোডিয়ার অ্যাঙ্কর ওয়াটে সুস্পষ্টভাবে দেখা যায়। তাই পাহাড়পুর বৌদ্ধবিহারের গুরুত্ব ব্যাপক।